আমরা যে অঙ্কের বিষয়গুলোকে জানি, যে যা জিনিসই জানি, প্রত্যেকটা জিনিসই কিছু না কিছু ভাবে আমরা পরিমাপ করতে পারবো। আর সেই পরিমাপ করার জন্য আমাদেরকে জানতে হবে কি, সেই পরিমাপ করার ফর্মুলা, সূত্র। কিন্তু কি করে জানবো? কোনো অসুবিধা নেই, সেটা আমাদের ক্লাস 10-এর বইয়ের আয়তঘন চ্যাপ্টার থেকে আমরা জানতে পারবো। সেই আয়তঘন চ্যাপ্টার জানতে গেলে ফার্স্ট আগে জানতে হবে যে আয়তঘন কি। আয়তঘন জানার জন্য আগে ফার্স্ট সেটা জানতে হবে যে চতুর্ভুজ, চতুর্ভুজের মধ্যেও কোন চতুর্ভুজ? আয়তক্ষেত্র। ফার্স্ট আমরা জানবো যে আয়তক্ষেত্র কি। আয়তক্ষেত্র কি? ছবিতে দেখো আয়তক্ষেত্রের কোনটা, এরকম, যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে এবং তার সঙ্গে প্রত্যেকটা কোণই হচ্ছে সমকোণ। সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। এই আয়তঘন যেটাকে আমরা দ্বিমাত্রিক চিত্র বলতে পারি, মানে দুটো মাত্রা। দুটো মাত্রা কি? এক হচ্ছে দৈর্ঘ্য আছে আর একটা হচ্ছে প্রস্থ আছে, তার জন্য দুটো দৈর্ঘ্য আর প্রস্থ এক এক করে দুই মাত্রা, তার জন্য এটাকে দ্বিমাত্রিক চিত্র বলতে পারি। এই দ্বিমাত্রিক চিত্রটা অনেকটা এই ইটের এই তলটার মতো, অনেকটা। যদিও এই দিকে দেখা যাচ্ছে, যদিও এই দিকটা দেখা যাচ্ছে এবড়ো খেবড়ো হয়ে আছে, ভাঙা ইট। এই ইটটারই যদি অনেকটা ছবি আঁকি, যেটাকে আমরা বলতে পারি আয়তঘন। কিভাবে দেখা যায় কত টাকা? যদিও এই ইটটার মতন হলো না অতটা, কারণ এটা মোটাটা, যেটা থিকনেস, সেটা একটু মোটা হয়ে গেছে, কিন্তু অনেকটাই এরকম। যেখানে দেখতে পাচ্ছি আয়তঘন যেটা আমরা এঁকেছি, কেন? কারণ এটা একটা ঘন বস্তু, তার সঙ্গে সঙ্গে আয়তক্ষেত্র। ফার্স্ট আগে দেখবো যে এই পুরো বস্তুটার তদন্ত করে দেখবো। যদিও এটা বস্তু এখানে নাই, শুধু ছবি। এইটার কটা তল আছে আগে ফার্স্ট দেখে নিই। দেখে নাও কটা তল আছে। ফার্স্ট তো এই ইটটার দিকে তাকাও, এইদিকে একটা তল, উল্টো দিকে দুটো, আর চারিধারে একটা একটা করে চারটি। তাহলে টোটাল এর তল সংখ্যা হলো কত? তল হলো 6টি। প্রত্যেকটা তল কোন না কোন একটা রেখা থেকে মিশেছে। প্রত্যেকটা তল নেই, দুটো তল একটা রেখা থেকে মিশেছে। যেমন এটা একটা রেখা, এটা একটা রেখা, এটা একটা রেখা, এরকম একটা করে রেখাতে মিশেছে। এই রেখাগুলোর নাম বলতে পারি কিরকম ধরনের, যেমনি এই ইটের ক্ষেত্রে এইগুলো প্রত্যেকটা কি এক একটা কিনারা বা ধার। তাহলে এই ক্ষেত্রে এখানে কটা ধার আছে? দেখা যাচ্ছে এই ঘনবস্তুটার উপরে কটা? 4টে, নিচেও 4টে, টোটাল 8টা, আর চারি সাইডে একটা একটা করে। তাহলে কটা হচ্ছে? টোটাল 12টা ধার আছে। ধার কটা? 12টি। এই 12টি ধারকে অনেকটা একটু ভারী ভারী ভাষায় যদি বলতে চাই, তাহলে সেটাকে বলা হয় প্রান্তিকী। প্রান্তিকী বা ধার। প্রান্তিকী কথাটা অনেকটা এসছে প্রান্তিক থেকে, মানে ধারের দিকে, কিন্তু পুকুরের কিনারা হয় সেরকম। তার সঙ্গে আর কি কি তদন্ত করতে পারি এখানে করে? এর প্রত্যেকটা ধার, দুটো ধার একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে। এই যে বিন্দুটা, এই বিন্দুটা দুটো ধারের একটা জায়গায় এসে মিলিত হয়েছে, যার জন্য এক্ষেত্রে এই বিন্দুটাকে আমরা বলতে পারি অনেকটাই শীর্ষবিন্দু। কি বলতে পারি? শীর্ষবিন্দু। নাম তো একটা বিন্দু, কিন্তু শীর্ষবিন্দু কেন? শীর্ষ কথার অর্থ হচ্ছে মাথা। তা দুটো সরল রেখা, এই একটা রেখা, এই একটা রেখা, এখানে এসে মিশেছে, তার জন্য অনেকটা উঁচু জায়গায়, যেটাকে আমরা শীর্ষবিন্দু বলতে পারি। এই শীর্ষবিন্দু তাহলে এখানে কতটা আছে? দেখা যাচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, নিচে 4টে, উপরেও এরকম 4টে। টোটাল শীর্ষবিন্দু আছে 8টি শীর্ষবিন্দু। কটা বিন্দু? 8টি। এবার আমাদেরকে এইটুকু জানা দরকার যে এইগুলো আমরা জানলাম কিছু না। এইগুলা জানার জন্য অনেক সময় আমাদের ক্লাস 10-এর অঙ্কের বইয়ের এই তথ্যগুলোর সাহায্যে আমরা কিছু কিছু শর্ট অঙ্ক পাবো, 1 নম্বরের বা 1 নম্বর কোশ্চেন আমরা ওখানে করে পাবো, যেগুলোর সাহায্যে এই মানে যেই কোশ্চেনগুলোর উত্তর এই তথ্যের সাহায্যে আমরা দিতে পারবো।
পরে যখন আমি ওই অঙ্কগুলো করাবো তখন অবশ্যই এই তথ্যগুলো তোমাদের মনেও পড়বে এবং সহজেই তার সেই অঙ্কটার উত্তর আমরা করতে পারবো। এবার দেখা যাক যে এর ক্ষেত্রফল কি করে বার করবো। ফার্স্ট আগে দেখি যে কোন একটা গাছ ফুল থেকে ফল যেরকম হয় সেরকম কোন একটা ক্ষেত্র, এটা একটা রেখা, যে রেখাটা যদি বদ্ধ হয়ে যায় তাহলে এর মাঝে যে জায়গাটা এটাকে আমরা একটা ক্ষেত্র বলতে পারি। এই জায়গার পুরোটাকে মাপ করা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করা। কি নির্ণয় করা? ক্ষেত্রফল নির্ণয় করা। এবার তোমরা তো দেখলা এই টোটাল 6টা তল আছে, তাহলে 6টা তলকে আমি যদি এইটা দৈর্ঘ্য এটা প্রস্থ বলি তাহলে এটা কি বলবো? এটাকে কি বলবো? এটাকে আমি আর একটা নাম দিতেই পারি, যেহেতু লম্বালম্বি দাঁড়িয়ে আছে মানে উঁচু মানে উচ্চতা, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা পেলাম। সহজ ভাবে একটা ছবি আঁকি, এরকম একটা সহজ ছবি আঁকলাম, সহজ, যেটাকে আমি সহজেই বুঝতে পারবো। কিরকম? এটাকে আমি বললাম দৈর্ঘ্য, এটাকে বললাম প্রস্থ, শর্টকাটে লিখলাম, আর এইটাকে বললাম উচ্চতা। তাহলে যদি শুধু এইটা, এই ক্ষেত্রটা যদি ক্ষেত্রফল বার করি, আমরা যদিও ক্লাস 9-এ বা তারও নিচু ক্লাসগুলোতে পড়েছি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র খুব সহজ, যে এটার সঙ্গে এটার গুণ। তাহলে এখানে যেহেতু দৈর্ঘ্য আর এখানে উচ্চতা, তাহলে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এই সেম জিনিসটাই উল্টো দিকেও আর একটা আছে, তাহলে দুটো একই জিনিস, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, আমি যেভাবে বলতে পারি। ঠিক এই দিকটাও প্রস্থ একটা উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা, এই সেম তল ওই দিকেও আছে, প্রস্থ ইন্টু উচ্চতা। আমি সহজভাবে বলছি, একটা হচ্ছে প্রথমে কি দৈর্ঘ্য গণিত প্রস্থ, শর্টকাটে নিলাম, এটাকেও শর্টকাটে লিখে দিই। তাহলে এটা একটা হলো। আমি আবার লিখতে পারি প্লাস 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, আর একটা আমি লিখতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এই সব কোটা কি পেলাম? এই টোটালটার মানে পুরো আয়তঘনের ক্ষেত্রফল, যেটাকে আমরা বলতে পারি, প্রথম তো আমি এটাকে বলতেই পারি যে ক্ষেত্রফল, প্রথম তো আমি এটাকে বলতেই পারি যে ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? কার ক্ষেত্রফল? আয়তঘনের ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? আয়ত ঘনর ক্ষেত্রফল। কিন্তু আয়তঘন কি শুধু কোন একটা তলের ক্ষেত্রফল? না, সব কটা তলের ক্ষেত্রফল। সব কটাকে আমি একসঙ্গে বলতে পারি, একটু ভালো ভাষায় বলতে পারি সমগ্র বা সমস্ত বা সবগুলো। তাহলে আমরা একটা কথা নিয়ে নিলাম, সেটা হচ্ছে সমগ্র। সমগ্র কি তল আছে, তাহলে আমি বলতে পারি সমগ্র তলের ক্ষেত্রফল। আমি ছোট ছোট বোঝাবার চেষ্টা করছি। তাহলে আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল, সব কটা তলের ক্ষেত্রফল সমান আমি কি পেলাম? এই দুইটাকে আমি সবগুলো থেকে কমন নিয়ে নিতে পারি, 2 ইন্টু দৈর্ঘ্য গণিত প্রস্থ প্লাস প্রস্থ গণিত উচ্চতা প্লাস উচ্চতা গণিত দৈর্ঘ্য। এটা তো একটা রাশি হলো, কিন্তু এর এককও তো থাকবে অবশ্যই। যেহেতু এটা ক্ষেত্রফল, তাহলে একক হয় সবসময় আমরা জানি যে বর্গ, বর্গ একক, এ ফর একক আর বি ফর বর্গ। আমরা আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম। তাহলে আমি বলতেই পারি যে কোন একটা ইট, সেই ইটটাকে আমি চারিদিকে যদি কাগজ দিয়ে মোড়াই, তাহলে সেই ইটটা কি হবে? চারিদিকে কাগজ দিয়ে মোড়াতে যতটা পরিমাণ কাগজ লাগবে, সেই কাগজের পরিমাণটা কি হবে? ওই ইটের সমগ্র তলের ক্ষেত্রফল যা হবে কতটা পরিমাণে কাগজ লাগবে। খুব সহজে আমরা একটা ইটের বা ইটের মতন কোন বস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল আমি
পেয়ে গেলাম, যেটা অনেকটাই আয়তঘনের মতো। এবার যদি দেখা যায় যে এই আয়তঘনের কান আছে, আমাদের মতন নয়, আয়তঘনেরও কান আছে। কিরকম ধরনের কান? যেটাকে আমরা বলি কর্ণ। কি করে কর্ণটা আনবো? যেমনি আমরা যদি একটা এরকম একটু সহজ ভাবি আঁকি, এরকম যদি একটা চতুর্ভুজ থাকতো, তার এই কোণ থেকে এই কোণ পর্যন্ত দাগটাকে বলা হতো এই চতুর্ভুজের কর্ণ বা কান। ঠিক সেই রকমই যেহেতু এটা একটা ত্রিমাত্রিক ছবি বা 3 ডাইমেনশনাল পিকচার বা ফিগার, তার জন্য এর উপরের কোণ থেকে নিচের কোণ পর্যন্ত যেটা হবে সেটা হচ্ছে এর কর্ণ। তাহলে এই কর্ণটাকে বের করার সূত্র কি? যদি এটা একটা আয়তক্ষেত্র হতো, তার কর্ণ বের করার সূত্র আমরা কিন্তু পড়েছি। সেটা হচ্ছে কর্ণ কি করে হবে, যে √ দৈর্ঘ্য, যদি দৈর্ঘ্য আর প্রস্থ থাকে তাহলে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। অবশ্যই এককটা শুধু একক হবে, বর্গ একক হবে, কর্ণটা রেখা একমাত্রিক, তার জন্য। ঠিক সেই রকমই আয়তঘনেরও যদি কর্ণ বার করি, আমি আয়তঘন আর লিখলাম না, শুধু লিখলাম কর্ণ শর্টকাট। কর্ণ যদি বার করি, এটাও যেহেতু ওর শুধু ছিল দৈর্ঘ্য আর প্রস্থ, কিন্তু আয়তঘনের আর একটা জিনিস আছে। কি 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 আছে সেটা? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তাহলে একইভাবে সূত্রটা হবে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। অবশ্যই একক হবে। এটা হচ্ছে আয়তঘনের কর্ণ। কেন? অনেক সময় আমাদের অঙ্কে এরকম বলা থাকতে পারে যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে, কর্ণটা বার করতে হবে। কি করে? এই সূত্রের সাহায্যে। যদি এই সূত্রটা জানা থাকে তাহলে আমি কর্ণটা বার করতে পারবো। এবার কর্ণ বার করতে গেলে এবার এইগুলা কি করে বুঝবো যে কতটা কি, সেটা আমরা পরিমাপ করতে পারি। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেহেতু এরকম, ঠিক এর ক্ষেত্র উপরের কোণ থেকে একদম নিচের কোণ। এবার দেখা গেল যে এই আয়তক্ষেত্রটার যদি এই আয়তক্ষেত্রটা একটা ঘর হয়, আর ঘরের তো 4টে দেওয়াল থাকবে, যেভাবে যেরকম আমি যে ঘরে শুট করছি এরও 4টে দেওয়াল আছে, তার একটা দেওয়ালের বোর্ডটা টাঙানো আছে। এই 4 দেওয়ালের যদি ক্ষেত্রফল বার করি তাহলে কি করে বার করা যেতে পারে? খুব সহজ। 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে ভালো করে দেখুন, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই 4টে দেওয়ালের ক্ষেত্রফল আমি বার করবো। উপরে সিলিং বাদ, নিচে মেঝে বাদ, শুধু এই 4 দেওয়ালের আমি ক্ষেত্রফল বার করবো। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করার জন্য আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কি, এইটা দেখো প্রথম, আমি তো এইটাকে এইটা কিন্তু বার করি, তাহলে দেখো নিচের এই যে এটা আছে দৈর্ঘ্য আর প্রস্থ, এর চারিদিকটা মেপে নিলাম, যেটা মানে কি বলা হয় পরিসীমা। আমি পরিসীমা মাপলাম কার, যেহেতু নিচে আছে সেটাকে আমি বলতে পারি ভূমি, মাতৃভূমি বলতে পারো, আমার মাতৃভূমির পরিসীমা। তাহলে পরিসীমা, ভূমির পরিসীমা বার করলাম। জানি মাঝে মাঝে একটু একটু করে বলছি তো বুঝতে অসুবিধা হবে, কিন্তু বুঝতে অসুবিধার হওয়ার থেকে ব্যাপার হচ্ছে এই জিনিসটা এই পদ্ধতিটা পড়লে আমার মনে হয়, আমার বিশ্বাস যে খুব সহজেই মাথায় ঢুকে যাবে। ভূমির পরিসীমা, এইটা ভূমির পরিসীমা। কি ভূমির পরিসীমা? আমরা কি জানি ভূমির পরিসীমা? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার এই ভূমির পরিসীমাটাকে যদি আমি এই দিকে, ভূমিটা তো এইভাবে উঠছে, তাহলে এই ভূমির পরিসীমাটাকে যদি আমি এই দিকে উচ্চতা দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা কিন্তু এই 4 দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাবো। খুব সহজে তুমি দেখো না যে এরকম ধরনের জাস্ট একটা আমি তার দিয়ে এরকম তৈরি করেছি। এবার সেটা যদি আমি এইভাবে তুলি তাহলে অবশ্যই এই তারটার একটা এরকম একটা দেয়াল তৈরি হবে, চারিদিকে একটা দেয়াল তৈরি হবে, যেটাকে আমরা 4 দেয়াল বলতে পারি। তাহলে আমরা কি পেলাম? ভূমির পরিসীমা গণিত উচ্চতা, এইটা হচ্ছে 4 দেয়ালের ক্ষেত্রফল কার? আয়তঘনের।
তাহলে আমি এখানে লিখতে পারি আয়ত ঘনের 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। তাহলে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটে যদি জানি, সহজেই আমি এটা বলতে পারবো যে 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। অবশ্যই কি হবে? বর্গ একক হবে। এক্ষেত্রে আমাদের 4 দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে গেলাম, টোটালটারও ক্ষেত্রফল পেয়ে গেলাম, কর্ণ পেলাম। আর কি পরিমাপ করা যেতে পারে এখান থেকে? আমাদের অনেক সময় মনে হতে পারে যে ইটটা তোমাদেরকে দেখালাম, ওই ইটের মধ্যে কতটা মাটি আছে, সেই মাটিটাকে বের করতে গেলে আমাকে কি করতে হবে? ইটের আয়তনটাকে বের করতে হবে। তাহলে এরপরে হচ্ছে ঘনত্ব বার করবো। এই ঘনত্ব বলতে আয়তন বার করবো। আয়তন হচ্ছে কার আয়তন? আয়ত ঘনের আয়তন। আমি আয়ত ঘন লিখলাম না, আয়তন। আয়তন কি করে বার করা যায়? খুব সহজ, দৈর্ঘ্য গণিত প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, এই তিনটাকে যদি গুণ করে দিই তাহলে আয়তন হয়ে যাবে। খুব সহজ। কিভাবে আয়তন হবে একটু যদি বোঝানো যায়, যেমন আমি বইটা নিচ্ছি, বইটাতে যদি এরকম থাকে, এই পাতাটা দেখে মনে হচ্ছে একটা কি আয়তক্ষেত্র। যদি এই পাতাটার ক্ষেত্রফল বার করি, এরকম ক্ষেত্রফল যদি বার করি, পুরোটা ক্ষেত্রফল হবে। এবার এটা একটা পাতার ক্ষেত্রফল, আমি আর একটা পাতা নিলাম, এর পাতাটাও ক্ষেত্রফল বার করলাম, আর একটা পাতা নিলাম, এই পাতাটাও ক্ষেত্রফল বার করলাম। এবার সব পাতাগুলো যদি এরকম ভাবে একটার উপর একটা একটা করে সাজায়, তাহলে তুমি দেখো বইটার কিছুটা হলো এইটা পুরু হয়ে গেছে, মানে উচ্চতা হয়ে গেছে। তাহলে আমরা কি পেলাম? সবকটারই ক্ষেত্রফল কে আমি যদি এইটুকুন উঁচু বা কতটুকুন পুরু সেটা দিয়ে যদি গুণ করে দিই, তাহলে এই বইয়ে কতটা পাতা আছে বা কতটুকু পাতা আছে, যেটাকে আমরা বলি আয়তন, সেটা আমরা বের করতে পারবো। ঠিক সেরকমই দেখো এক্ষেত্রে কি, এটা হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ মানে হচ্ছে কি ক্ষেত্রফল। তার ক্ষেত্রফল ওই আয়তঘনটার ক্ষেত্রফল, কার কতটা? একটা তলের ক্ষেত্রফল। সেই তলটা যদি আমি উচ্চতা দিয়ে গুণ করে দিই, এটা আমি বইয়ের এক একটা পাতাকে দেখালাম, তাহলে আমি এটা পেয়ে যাবো কি আয়তন। কার? এই আয়তঘন। অবশ্যই এই আয়তনের এককটা কত হবে? ঘন একক। কেন ঘন একক হবে? যেহেতু এটা তিনটে রাশি একসঙ্গে গুণ হচ্ছে, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তার সঙ্গে যদি উচ্চতা গুণি, তাহলে এই ক্ষেত্রে আমি পেয়ে গেলাম আয়তন। আমাদের এই যে যেটাকে আমি আয়তঘন বারবার বলি, আয়ত ঘন বলছি ঘন বস্তু বলে, সেটা আরো একটা নাম আছে। কি নাম? সেটা নাম হচ্ছে সমকোণী চৌপল। কি? চৌপল, চপ্পল নয়, চপ্পলটা হচ্ছে পায়ে পড়ে। সমকোণী চৌপল। কেন সমকোণী? কেন? কারণ এর প্রত্যেকটা কোণই হচ্ছে 90 ডিগ্রি করে বা সমকোণে আছে বলে এটাকে সমকোণী চৌপল। যদি একটু একা বেঁকা থাকতো তাহলে কিন্তু আমি এটাকে সমকোণী চৌপল বলতাম না, সেটা পরিমাপ করার সূত্র আলাদা আছে। কিন্তু আমাদেরকে আয়ত ঘন মানি তার প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ, তার জন্য এটাকে সমকোণী চৌপল নাম দেওয়া হয়েছে। এই আয়ত ঘন এই যে রেখাগুলো আছে, যেগুলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই প্রত্যেকটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে আমি বললাম যে কেউ উঁচু নিচু নয়, সবারই যোগ্যতা সমান, মানে সবারই দৈর্ঘ্য সমান। যদি এরকম হয় তাহলে আমি সেটা কেমন পাবো আবার দেখি। দৈর্ঘ্য যতটা লম্বা, প্রস্থ ততটা লম্বা, উচ্চতা ততটা লম্বা, তাহলে আমরা এই রকম একটা চিত্র পাবো। যেটা এবার এইটা যেটা দেখতে, এটা কার মতন দেখতে? নিচে কমেন্ট বক্স আছে, ওখানে লিখে দেখাও, এর উদাহরণ দাও। নিচে কমেন্ট বক্সে
সবাই একটা করে উদাহরণ লিখে দেখো। এটা কিসের মতন দেখতে? কিসের মতন দেখতে? পজ করছি ভিডিওটা, উদাহরণ দিয়ে দেখো। এটা অনেক কিছুর মতন দেখতে, লুডুর ছক্কা বলতে পারি, আরো অনেক কিছুর মতন দেখতে হতে পারে। এর প্রত্যেকটা রেখায় কি সমান। তাহলে এর দৈর্ঘ্য কত, যা প্রস্থ কত তাই, উচ্চতা কত তাই। তাহলে আমি এই ক্ষেত্রে সবগুলোকে কি নামে ডাকবো? দৈর্ঘ্য ডাকবো না প্রস্থ ডাকবো না উচ্চতা ডাকবো? তাহলে সেক্ষেত্রে আমি যদি দৈর্ঘ্য ডাকি তাহলে দৈর্ঘ্যকে বেশি প্রাধান্য দিতে হবে না, দৈর্ঘ্য বলে ডাকবো না। প্রত্যেকটাকে একটাই বলতে পারি, সেটা কি? প্রত্যেকটাই হচ্ছে একটা বাহু। বাহু মানে হাত। এই যে আমাদের হাত যে দুটো, আমাদের দুটো বাহু আছে, ঠিক সেরকম এরও প্রত্যেকটাকে বলা হচ্ছে বাহু। তাহলে আমাদের এখানে কারোর সঙ্গে অন্যায় করা হলো না, না দৈর্ঘ্য না প্রস্থ না উচ্চতা। এই ক্ষেত্রে আগের মতনই কতগুলো বাহু আছে দেখো, টোটাল কটা বাহু আছে? 12টা। মানে এর ধার কটা আছে? প্রান্তিকি 12টা। তল একই 6টা, আর শীর্ষবিন্দু ওই একই 8টা। তাহলে সেম জিনিসই আছে। এটার ক্ষেত্রেও আমি যদি আয়তন, ক্ষেত্রফল, কর্ণ, চার দেয়ালের ক্ষেত্রফল সবই যদি বার করি, দেখো কিভাবে হবে। এক হচ্ছে প্রথম আমি এটার বার করব ক্ষেত্রফল। কি বার করবো? ক্ষেত্রফল। কিন্তু ক্ষেত্রফল বার করার আগে তো এটা একটা নাম দিতে হবে। কি নাম হতে পারে এটা? এটা যদি নাম হয় আয়ত ঘন, এটার নাম হবে আয়ত, বাদ দিয়ে শুধু হবে ঘনক। নাম হয়ে গেল কি? এটার নাম হলো ঘন। এরও প্রত্যেকটা কোণই হচ্ছে সমকোণ। তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল কার? ঘনকের। এটা আমি হেডিং করলাম, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। কটা তল আছে? 6টা তল আছে। কিন্তু প্রত্যেকটা তলেরই তো এক একটা তলের ক্ষেত্রফল কি? যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান, আর আমরা জানি এক একটা তলের যদি দৈর্ঘ্য প্রস্থ সমান হয় তাহলে সেটা কেমন হবে? এরকম সিম্পলি। কি কি নাম এটা? বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার। তাহলে এর কটা বর্গক্ষেত্র আছে? টোটাল 6টা। তাহলে 6 ইন্টু বাহু স্কয়ার কি হবে? বর্গ একক। সহজ জিনিস। ঠিক একইভাবে যদি চার দেয়ালের ক্ষেত্রফল বলি, চার দেওয়ালের ক্ষেত্রফল, এটা আমি বার করবো না, এটা তোমরা বার করে আমাকে কমেন্টে লিখবে চার দেয়ালের ক্ষেত্রফল কি হবে। আর তার সঙ্গে যদি বলি কর্ণ, এর কর্ণ কি হবে? দেখো কর্ণর ক্ষেত্রে আমি কি বলেছিলাম? রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এখানে তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই, তাহলে আমি কি লিখতে পারি? বাহু স্কয়ার প্লাস বাহু স্কয়ার প্লাস বাহু স্কয়ার, অবশ্যই একক। তাহলে 3টে বাহু হলো, তাহলে আমি এখানে লিখতে পারি 3 ইন্টু বাহু স্কয়ার তার রুট ওভার। এবার দেখা যায় রুট যদি এরকম থাকে তাহলে এই 3 রুট কত হবে? 3 রুট আমি শুধু 3 রেখে দিলাম, যেহেতু এখানে আমি রুট করছি না। বাহু স্কয়ার তার রুট মানে শুধু হবে বাহু। তাহলে আমি কি পেলাম? যে বর্গক্ষেত্রের কর্ণর ক্ষেত্রে কি পেলাম? আমরা পেলাম 3 ইন্টু রুট 3 ইন্টু বাহু। এবার আমি বর্গক্ষেত্রের আয়তন কত হবে? আয়তন কত হবে? দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা না কি আছে? বাহু। তাহলে বাহু গণিত বাহু গণিত বাহু, তার মানে কি হচ্ছে? বাহু 3 বার বাহুকে গুণ করলে হবে বাহু কিউব। অবশ্যই এককটা কি হবে? ঘন একক। এই হচ্ছে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের সূত্র সাহায্য নিয়ে পরবর্তীকালে আয়ত ঘন এবং ঘনকের সম্পর্কে আরো ডিটেলসে কিছু তথ্য আমরা জানতে পেলাম। এই সব কটা সূত্র আমরা যদি একটু মাথার মধ্যে ঠিক করে বসিয়ে নিতে পারি, তাহলে আমাদের চারিপাশে যে
আয়তঘনাকার বা ঘনকের আকারের যেসব বস্তুগুলো আছে খুব সহজেই পরিমাপ করতে পারবো। আর এটার প্র্যাকটিক্যাল উদাহরণ আমরা আগামী দিনের ক্লাসে আবার আলোচনা করব। তাহলে আজকের মতন টাটা, খতম করি, খতম।